নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। নিকোলাস মাদুরো, যিনি ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকাতে। আমেরিকার নিউ ইয়র্কের কোর্টে তাকে আজকে পেশ করা হয়েছিল এবং সেখানে যেসব এলিগেশনসগুলো তার বিরুদ্ধে ছিল সেই সব এলিগেশনসগুলোকে একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব আজকে। তার সাথে বলে দিই যে শুধু নিকোলাস মাদুরো নয়, তার সাথে সাথে তিনি কলম্বিয়ার যে প্রেসিডেন্ট তাকেও ধমকি দিয়েছেন। অপরদিকে গ্রিনল্যান্ডের দিকে তার নজর করা রয়েছে এবং গ্রিনল্যান্ডকেও ধমকি দিয়ে বসেছেন। এইসব বিষয়গুলোকে একটু যদি সাইড করে রাখি, তো আমাদের ভারতবর্ষের দিকে তার কি প্রতিক্রিয়া ছিল সেই বিষয়টাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমি খুশি নই, অর্থাৎ ইনডাইরেক্টলি তিনি বলতে চেয়েছিলেন যে ভারত যাতে রাশিয়ার সাথে যে ট্রেড চলছে সেই ট্রেডটাকে বন্ধ করে এবং আমেরিকার সাথে তেল আমদানি করে বা ব্যবসা চালায়, সেই কথাটা কিন্তু তিনি ইনডাইরেক্টলি আজকে বলে দিয়েছেন। ভেনেজুয়েলার প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো নিউ ইয়র্কের ফেডারেল যে কোর্ট, সেই কোর্টে তাকে আজকে উপস্থাপন করা হয়েছিল। তার ট্রায়াল চলছিল। তবে বেশ কিছু কারণ, যেমন মাদক পাচার, সন্ত্রাসবাদ এবং অস্ত্র চোরাচালানের কারণগুলো তা দিয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। আটক ও স্থানান্তর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অপারেশন অ্যাবসলিউট রিজলভ কারাকাস থেকে তাকে অর্থাৎ মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে গ্রেপ্তার করা হয়। নিউ ইয়র্কে নিয়ে আসা হয় 2026 সালের এই যে প্রথম সপ্তাহ, সেই প্রথম সপ্তাহে, তার মানে 3-4 দিন আগেই তো অপারেশনগুলো হয়েছে। তাকে হাত একদম বেঁধে ইসে করা হয়। স্টুয়ার্ট এয়ারলাইন্সের যে গার্ড, তাকে বিমান ঘাঁটিতে অবতরণ করানো হয়। হেলিকপ্টারে ম্যানহাটনের ডিইএ অফিসে নেওয়া হয় এবং ক্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন ক্যাম্পে তাকে রাখা হয়। কোর্টে কি ঘটল? ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে প্রাথমিক শুনানিতে মাদুরো 2020 সালে ট্রাম্প যুগের মামলায় অভিযুক্ত বলে তাকে চিহ্নিত করা হয়েছে। সেখানে কোকেন পাতা এবং তেল চুরি এবং বিভিন্ন জঙ্গি বা নাশকতামূলক কাজকর্মের সাথে সে অভিযুক্ত ছিল বলে তাকে আইডেন্টিফাই করা হয়েছে। ট্রাম্প ঘোষণা করেন যে নিউ ইয়র্ক কোর্টেই তার স্ত্রী এবং তাকে তার পূর্ণাঙ্গ বিচার হবে এবং ভেনেজুয়েলার যে তেল শিল্প যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে যতক্ষণ পর্যন্ত না ভেনেজুয়েলার পরিস্থিতি ঠিকঠাক হচ্ছে। মাদুরোকে ডিইএ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী বিচারের তারিখ ঘোষিত হয়নি এখনও। তবে তাকে দেখা গেছে যে এই যে দেখছেন ছবিটা, একদম হ্যান্ডকাফ লাগিয়ে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে এইসব ঘটনাগুলো। রাশিয়া এবং চীন এরা এই ঘটনার প্রতিবাদ করেছে। এর পরিবর্তে মনরো যে ডক্ট্রিন, যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতির তারা অজুহাত দেখিয়ে ফেলেছেন, যা আমেরিকা মহাদেশকে ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ থেকে এবং যে রক্ষা করার যে একটা লক্ষ্য সেটা সেখানে প্রণীত ছিল। ঐতিহাসিক পটভূমি হিসেবে যদি এটাকে দেখা যায়, 1823 সালে পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো তার বার্ষিক কংগ্রেসীয় যে অধিবেশন, সেই অধিবেশনে তিনি এটা ঘোষণা করেছিলেন, লাতিন আমেরিকার দেশগুলো স্পেন ও পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করার পর ইউরোপীয় যে শক্তিধর বা ইউরোপীয় শক্তি পুনরায় যাতে সেই জায়গাগুলোতে উপনিবেশ স্থাপন না করতে পারে, সেই নীতিগুলোই এই ডক্ট্রিনের মধ্যে উল্লেখ ছিল। এই অজুহাত দেখানো হয়েছে যে ইউরোপীয় দেশের যে শক্তিগুলো তারা এখানে এসে আবার তাদের ঔপনিবেশিক ঘাঁটি করার একটা চেষ্টা করছে। ট্রাম্প কলম্বিয়া আর গ্রিনল্যান্ডের বিরুদ্ধে
যে ভাষায় কথা বলেছেন তার পিছনে মূল কারণ দুটিই ছিল। একটি অভিবাসন এবং মাদক নীতি, আরেকটি কৌশলগত ভূ রাজনীতি। কলম্বিয়াকে কেন ধমকি দেওয়া হয়েছে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত কলম্বিয়ান অধিবাসীদের ফিরিয়ে নিতে বোগোতা অনীহা দেখালে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন সেখানে, এবং কলম্বিয়ার যে যাবতীয় সাহায্য সেটাকে একদম বন্ধ করে দিয়েছেন। এই চাপের অংশ হিসেবে কলম্বিয়া থেকে আমদানি হওয়া পণ্যে প্রায় 25% শুল্ক আরোপের কথা তিনি বলেছেন। নাগরিকদের ফিরিয়ে নিতে সীমান্ত নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা, মাদক বিরোধী নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক একেবারে টানটান হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট যে গুস্তাভো পেত্রোকে, তাকেও মাদক লিডার হিসেবে তিনি আখ্যা দিয়েছেন। কলম্বিয়ার মধ্যে কোকেন উৎপাদন যাতে বন্ধ হয় এবং সেই কোকেনের কুপ্রভাব আমেরিকার ওপর পড়ছে, অর্থাৎ ওয়াশিংটন ডিসির আশেপাশের এরিয়াগুলোতে পড়ছে, সেই জন্য একবারে ধমকি দিয়েই বসেছেন যে যাতে এইসব বিষয়গুলো না ঘটে। অপরদিকে গ্রিনল্যান্ডকে তিনি ধমকি দিয়ে বসেছেন এবং এর আগে তো গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার তিনি একটা ব্যবস্থা করেই ফেলেছিলেন প্রায়। এবং ডেনমার্কের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্রের মূল আগ্রহ হচ্ছে যে আর্কটিক অঞ্চলে যাতে তিনি সামরিক শক্তিকে জোরদার করতে পারেন এবং নৌপথ খনিজ যে সম্পদ, সেই সম্পদের প্রবেশাধিকার যাতে নিশ্চিত করা যায় এবং চীন রাশিয়ার প্রভাব থেকে যাতে গ্রিনল্যান্ডকে মুক্ত করা যায়, এই বিষয়গুলোই হচ্ছে তার কৌশলের মূলনীতি। সেই জন্য এটা বলাই যেতে পারে যে আমেরিকা যেসব অ্যাক্টিভিটিগুলো করছেন বর্তমানে, এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু এক প্রকার আগ্রাসন। যেই দেশগুলো তার হয়তো এইসব নীতিগুলোকে সহ্য করছেন না বা হয়তো অন্যান্য দেশের সাথে যোগাযোগ রাখছেন, যেগুলো বিশেষ করে আমেরিকার মিত্রপক্ষ দেশ নয়, সেই সব দেশগুলোর সাথে যদি এই আশেপাশের দেশগুলোর একটা যোগাযোগ তৈরি হয়, মেলবন্ধন তৈরি হয়, সেটাকে কিভাবে ছেটে দেওয়া যায়, কিভাবে রপ্ত করা যায়, সেই প্রচেষ্টা কিন্তু চালাচ্ছেন। অপরদিকে আমেরিকা আজকে ভারতকেও ধমকি দিয়ে বসেছে। ট্রাম্প অনেকটাই ভারতের ওপরও একটা কোপ মারার চেষ্টা করেছেন। সেই কোপটা হচ্ছে, যদি তেল আমদানিটা রাশিয়া থেকে ভারত বন্ধ না করে, তাহলে কিন্তু ট্যারিফ তিনি আরও লাগাবেন। এই কথা তিনি আজকে পরিষ্কার ভাষায় বলেছেন। যাই হোক, ভারতের এক্ষেত্রে তিনি যতই পাগলামি করুন না কেন, কারণ ট্রাম্প এক প্রকার পাগলার মতোই, যতই পাগলামি করুন না কেন তিনি কিন্তু ভারতকে ওইভাবে ধমকি দেখিয়ে দমন করতে পারবেন না। ভারত কীভাবে নিজেকে গুছিয়ে নেবে এবং ভারত কিভাবে তার বৈদেশিক যে সম্পর্ক এবং বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক আমদানি রপ্তানি এবং কূটনৈতিক সম্পর্ক রাখবে, সেটা ভারতের একেবারে নিজস্ব ব্যাপার। সেখানে ট্রাম্প এসে ভারতকে ওইভাবে ধমকি দিতে পারে না বা ভারত সেটা মেনেও নেবে না। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।